আশা করি দেখতেই পাচ্ছেন আমার খোলা জালি পিঠাটা কতটা বেশি ছিদ্রযুক্ত আর সুন্দর হয়েছে। তো এই পিঠাটা কিন্তু সবাই খেতে ভালো লাগে, তাই আমি আজকে আপনাদের সাথে এই খোলা জালি পিঠার রেসিপিটা শেয়ার করছি। আমি খুব সহজ পদ্ধতিতে আর খুব অল্প সময়ে এটি বানিয়ে আপনাদের দেখাবো। আমার প্রত্যেকটা পিঠা কিন্তু এমন নিচ দিয়ে এমন লাল 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 হয়ে উঠেছে, অনেকটা বেশি মচমচে হয়েছে আর অনেক বেশি ছিদ্রযুক্ত হওয়ার কারণে পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশি সুস্বাদু হয়েছে। তো এই পিঠাটা কিন্তু কম বেশি সবারই পছন্দ, তাই আজকে আমি আপনাদের সাথে এই পিঠার ভিডিওটি শেয়ার করছি। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তাহলে চলুন দেখে নিই কিভাবে খোলা জালি পিঠাটা বানাতে হয়। পিঠা বানানোর জন্য প্রথমে আপনাকে চালের গুঁড়ি নিতে হবে। আমি নিয়েছি ভিজা চালের গুঁড়িটা। তো ভিজা চালের গুঁড়ির ক্ষেত্রে কিন্তু আপনার পানিটা একটু কম লাগবে, আর যদি আপনি শুকনা চালের গুঁড়োটা নেন সেক্ষেত্রে পানি একটু বেশি লাগবে। আমি 2 কাপ চালের গুঁড়ি নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দেওয়ার পর আমি এখানে নিয়েছি কুসুম গরম পানি। আমি অল্প অল্প করে পানিটা দিয়ে ব্যাটারটা রেডি করে নিব। পানিটা কিন্তু অনেক বেশি গরম নেওয়া যাবে না, কারণ আপনি কিন্তু ডিম দিবেন। ডিম দিলে কিন্তু অনেক গরম পানি দেওয়ার কারণে ডিমটা জমাট বেঁধে যেতে পারে। সো আপনাকে কুসুম গরম পানিটা ইউজ করতে হবে। অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিব, একবারে আমি সবটা পানি ঢেলে দিব না। খোলা জালি পিঠাটা কিন্তু অনেকেই অনেক রকম ভাবে বানায়। তো আমি আজকে আপনাদের সাথে পারফেক্টলি বানানো ভিডিওটা শেয়ার করছি। এখন আমি ডিম এড করে দিচ্ছি। আমি নিয়েছি 2টা ডিম। তো ডিমটা কিন্তু এই পিঠাটাতে অবশ্যই দিতে হবে, কেননা পিঠাটা কিন্তু অনেকটা ছিদ্রযুক্ত করার জন্য আর পিঠাটার টেস্টটা কিন্তু অনেক বেশি বাড়ার জন্য ডিমটা দেওয়া হয়। তাই অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। ডিম দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে, যেন ডিমটা জমাট বেঁধে না যায়। একত্রে আমি ভালো করে সবগুলো উপকরণকে মিক্স করে নিচ্ছিলাম। বেশ কিছুক্ষণ সময় যাবত এরকম ভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর ব্যাটারটা রেডি করার পর আমি হাফ ঘন্টার জন্য এটাকে রেস্টে দিব। হাফ ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য যদি আপনি রেস্টে দেন তাহলে পিঠাটা অনেক বেশি সুন্দর হয়। আমি দেখিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে যে ব্যাটারটা কতটুকু ঘনত্বের রাখতে হবে। এই যে দেখুন, ঠিক এরকম ঘনত্বের রাখতে হবে। আমরা চিতই পিঠা যেরকম ভাবে বানাই, চিতই পিঠা বানানোর জন্য ব্যাটারটা যতটুকু পাতলা করি, আমি তার থেকেও একটু বেশি পাতলা করে নিয়েছিলাম এই ব্যাটারটা। চিতই পিঠার মতো অতটা বেশি ঘন রাখবেন না, তার থেকে একটু পাতলা করে নিবেন, তাহলে পিঠাটা সুন্দর হবে। আধা ঘন্টা পরে ফিরে এলাম চুলায়। চুলায় আমি একটি মাটির তাওয়া বসিয়ে নিয়েছি আর এটিকে ভালো করে গরম করে নিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নেওয়ার পর টিস্যু দিয়ে ভালো করে মুছে দিয়েছি। তেলটা দিয়েছি যেন পিঠাটা সুন্দরভাবে উঠে যায়। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি যে মাটির তাওয়ার পিঠাটা কেমন হয়। ভাজা পিঠাটা কিন্তু শুধু মাটির তাওয়ায় বানাতে হবে এমন কোনো কিছু নেই। আপনি চাইলে ননস্টিকের প্যান নিতে পারেন কিংবা স্টিলের প্যানেও হতে পারে। তো দিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা। দেওয়ার পর আমি চারপাশ থেকে ঘুরিয়ে দিব। চারপাশ থেকে ঘুরিয়ে দেওয়ার পর আমি এখন একটি ঢাকনা দিয়ে এটিকে রেখে দিব। ঠিক 20 থেকে 25 সেকেন্ড পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো দেখেন পিঠাটা কতটা বেশি ছিদ্রযুক্ত হয়েছে। তো 20 থেকে 25 সেকেন্ডের বেশি সময় নেওয়ার দরকার নেই, এই পিঠাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যখন পিঠাটা বানাবেন ঠিক সেই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মাঝারি থাকবে, অনেক বেশি কমিয়ে দিবেন না আবার অনেক বেশি বাড়িয়েও দিবেন না। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আমার পিঠাগুলো কতটা বেশি সুন্দর হচ্ছে। একটার পর একটা এরকম ভাবে আমি পিঠা বানিয়ে নিয়েছিলাম। আর একটা পিঠে হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এই যে মাটির তাওয়াটা এটাকে একটু মুছে দিবেন। একটা পিঠা আমি আপনাদেরকে স্টিলের তাওয়ায় করে দেখাচ্ছি। স্টিলের তাওয়া কিংবা ননস্টিকের তাওয়া যেটাতেই বানান না কেন ওই পিঠাটা সেটাতেই কিন্তু পারফেক্ট হবে। আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে। এই যে দেখুন, পিঠাটা অনেক বেশি ছিদ্রযুক্ত হয়েছিল আর মচমচেও হয়েছিল। আবারও আমি মাটির তাওয়া নিয়েছি। মাটির তাওয়াতে আমি প্রত্যেকটি পিঠা বানিয়ে নিব। একটা একটা করে পিঠা দিয়েছিলাম আর প্রত্যেকগুলো পিঠাই এরকম ছিদ্রযুক্ত হয়েছিল। পিঠাগুলো শুধু ছিদ্রযুক্তই হচ্ছে এমন না, আমি প্রত্যেকটা পিঠা কিন্তু আপনাদেরকে উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি যে পিঠার নিচ দিয়েও কতটা বেশি লালচে যুক্ত হয়েছে। একটু লাল লাল হলে কি হয়, পিঠাটা যদি একটু মচমচে হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমি কিছুটা ব্যাটারে আমি পেঁয়াজের পাতা বা স্প্রিং অনিয়নটা নিয়েছিলাম। স্প্রিং অনিয়নটা দেওয়ার কারণে পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটাতে একটা ফ্লেভার এড হয়েছে। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা বেশি সুন্দর হয়েছে। আমি পিঠাটা আবারও উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি যে পিঠার অপর পাশটাও ঠিক কতটা ছিদ্রযুক্ত আর লালচে হয়েছে। তো এরকম করে আমি একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এই যে গাইস দেখুন আমার পিঠাগুলো কতটা বেশি ছিদ্রযুক্ত আর দেখতে কতটা সুন্দর হয়েছে।
পিঠাগুলো কিন্তু উপর থেকেই সুন্দর হয়নি, নিচগুলো আমি দেখিয়ে দিচ্ছিলাম কতটা লালচে হয়েছে। লালচে হওয়ার কারণে কিন্তু পিঠাটা একটু মচমচে হয়েছে। আর মচমচে হলে কিন্তু পিঠাটা সবাই খেতে খুব পছন্দ করে। আর এই পিঠাটা বানিয়ে নিয়েছিলাম আমি পেঁয়াজের টুসা বা স্প্রিং অনিয়ন দিয়ে। এটা থেকেও দারুণ ফ্লেভার আসছিল। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তো এই পর্যায়ে আপনি চাইলে এই পিঠাটাকে যেকোনো মাংসের সাথে পরিবেশন করতে পারেন। হাঁসের মাংস দিয়ে কিন্তু রেগুলারলি এই পিঠাটা সবাই খায়। আমি পরিবেশন করেছি খেজুরের গুড় আর অল্প একটু মাংসর সাথে। আশা করি দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতে কত বেশি লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। সে পর্যন্ত সুস্থই থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।